আগরতলায় সরকারি হাই কমিশনে হামলার প্রতিবাদ, ভারতীয় দূতাবাসে বিএনপির 3 সহযোগী সংগঠনের স্মারকলিপি। চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে চট্টগ্রামে হেফাজতে ইসলামের এক কর্মীর মামলা, আসামি 164। হবিগঞ্জের বাহুবলে দুদল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুরুতর আহত 30 জনকে হাসপাতালে ভর্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: দুবলার চরের জেলে পল্লীতে কর্মব্যস্ত 30,000 মানুষ, জরুরি চিকিৎসা ও সুপেয় পানির সংকট। ত্রিপুরায় বাংলাদেশ মিশনে ভাঙচুর এবং ভারতীয় সংবাদ মাধ্যমের বিদ্বেষ ও সাম্প্রদায়িক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি প্রদান শেষে বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু অবন্ধুসুলভ আচরণ মেনে নেওয়া হবে না। ওমর ফাহিমের রিপোর্ট। আগরতলা সহকারী হাইকমিশনে ভাঙচুর, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও কলকাতা উপ হাইকমিশনে বিশৃঙ্খলার প্রতিবাদে রোববার সকালে নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী মিছিল। এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সম্মিলিত মিছিল রামপুরা ব্রিজের কাছে এলে ব্যারিকেডের মুখে পড়ে। এরপর 6 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে প্রবেশ করে। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন 3 সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না, তবে অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে তারা বিরত থাকে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে স্মারকলিপিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, পতাকা অবমাননা, সম্পদ বিনষ্টের বিচার দাবি করা হয়েছে বলেও জানান তারা। একটি মব তৈরি করেছিল এবং বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই। আগরতলায় ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী যে হামলা করেছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, আমরা এটার প্রথম থেকেই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। ভারতীয় সংবাদ মাধ্যমের বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য বন্ধেরও আহ্বান জানিয়েছেন নেতারা। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে অবৈধভাবে কোনো বিদেশিকে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় আইন শৃঙ্খলার সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। এই মুহূর্তে কতজন বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন তার সংখ্যা জানা নেই বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন সফর নিয়ে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র দপ্তর দেখবে, তবে দুদেশের সাথে সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন তিনি। খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও নববর্ষ যেন সঠিকভাবে পালন হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সিএমএম আদালতে মামলা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কর্মী। মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে প্রধান আসামি করে 164 জনের নাম উল্লেখ সহ
অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আদালতে মামলা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী এনামুল হক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলায় উল্লেখ করা হয়, গত 26 নভেম্বর তিনি জমি রেজিস্ট্রির কাজ শেষে ফেরার পথে চিন্ময় দাসের অনুসারীরা মোল্লাকে জবাই কর বলে তার উপর হামলা করে। হামলায় তিনি ডান পায়ে আঘাত পান। এ সময় তার মাথায় কিরিচ দিয়ে কোপ দেয়া হয়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হবিগঞ্জের বাহুবলে ইজি বাইকের ভাড়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। গুরুতর আহত 30 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ঢাকা সিলেট মহাসড়কের পাশে অন্তত 30টি দোকানপাটে আগুন ও ভাঙচুর করা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকাল 10টা থেকে প্রায় 3 ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। পুলিশ জানায়, কবিরপুর গ্রামের এক যুবকের কাছে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের একজনের ইজি বাইকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাতপাড়িয়া গ্রামের লোকজন কবিরপুর গ্রামের লোকজনকে মারধর করে। এর জের ধরে সকাল থেকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শ্রম আদালতে দায়ের করা ডক্টর ইউনূসের বিরুদ্ধে 5 মামলা বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। ডক্টর ইউনূসের আইনজীবী সাংবাদিকদের বলেন, 2019 সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে 5টি পৃথক মামলা দায়ের করা হয়। 2010 সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। রুলের উপর শুনানি শেষে চলতি বছরের 24 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন। ওই মামলাগুলো আইনত রক্ষণীয় নয়। এই আদেশের বিরুদ্ধে আজকে আপিল বিভাগে রাষ্ট্র তরফ থেকে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ফাইল করা হয়, কিন্তু শুনানি অন্তে এই ক্রিমিনাল পিটিশনগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ, অর্থাৎ হাইকোর্ট বিভাগের রায় বহাল। মানহানির মামলাটার ব্যাপারে কোনো পিটিশন হাইকোর্টে আপিল বিভাগে দাখিল করা হয়নি। রাজধানীর ধানমন্ডিতে 13 বছর বয়সী শামীম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে 4 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, গত 5 আগস্ট ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার সঙ্গে মিছিলে অংশ নেয় শিক্ষার্থী শামীম। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অতর্কিত আক্রমণে শামীম আহত হয়। 6 আগস্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিমান্ডের অন্য আসামিরা হলেন সাবেক এমপি সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। শামীম নামে 13 বছরের একটি বাচ্চা গুলিবিদ্ধ মারা যায়। তার মা এই হত্যা মামলাটা করে। এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তিনি তার জন্য 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। দুবলার চরে শুটকির ভরা মৌসুম চলছে। কর্মযজ্ঞে ব্যস্ত প্রায় 30,000 জেলে মহাজন। তবে ভালো নেই দুর্গম এই পল্লীর মানুষগুলো। জরুরি চিকিৎসা সেবা ও সুপেয় পানির অভাব সহ নানা সংকট দুবলার চরে। অথচ এই পল্লী থেকে গত বছরও রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। দুবলার শুটকিপল্লীতে চরম কষ্টের জীবন মৎস্যজীবীদের। বিকল্প না থাকায় কুয়ার নোংরা পানি পানে প্রায়ই পেটের পীড়ায় ভোগেন তারা। অসুস্থ হলে চরের গ্রাম্য ডাক্তারি ভরসা। দুবলার চর থেকে মোংলা কিংবা খুলনায় হাসপাতালে যেতে নদীপথে ট্রলারে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। বন বিভাগের তথ্য বলছে, গত বছর দুবলার শুটকি থেকে রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। তারপরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দুর্গম এই জেলেপল্লীর মানুষেরা। হাঁটু সমান বালু, তাই ঠেলে আমরা পানি নিতে আইছি, বহুত কষ্ট। এখানে কোনো জায়গায় মিষ্টি পানি নাই, এই পানি এই পুকুরির পানি, তাই আমাকে খেতে হয়। হাসপাতালের জন্য, তারপরে সুবিধা মিষ্টি পানির জন্য, সেরকম সুবিধা আমরা এখনো পাইনি। পানির ভিতরে একটা পাইনি সাপ আছে, ওই সাপটা খুব বিষাক্ত সাপ। যদি একটা ভ্যাকসিন হতো তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারতাম। একটা সাইক্লোন সেন্টার হোক, এবং মনে করেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা হাসপাতাল।
বন বিভাগের দাবি দোবলার চরে সুপিয়া পানির ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বর্ষার পানি ধরে রাখার কিছু ব্যবস্থা করেছি, সেখান থেকে জেলে বাউরিরা কিছুটা পানি নিতে পারে। ডাক্তার এবং ঔষধ সেখানে সরবরাহ করা যায় কিনা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। সুন্দরবনে দোবলার চরের এই জেলেপল্লীতে বছরে কয়েকশো কোটি টাকার শুটকি বেচাকেনা হয়। চলতি মৌসুমে 6 থেকে 7 কোটি টাকার রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এক দানব। ৬২ ফুট উচ্চতার এই দানবটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। আয়োজকরা বলছেন পরিবেশ দূষণ কমাতে এবং সচেতনতা বাড়াতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেন্ট মার্টিন আর কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই আসেন হাজারো পর্যটক। যেখানে সেখানে ফেলা হয় প্লাস্টিকের বোতল। এসব বর্জ্য সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হয়েছে এই দানব। দূষণের মাত্রাকেই দেখাচ্ছে প্লাস্টিকের এই দানব। ৬২ ফুট উচ্চতার এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে উপকূলে ফেলে দেয়া 10 টন প্লাস্টিক বর্জ্য। তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। পাশে রয়েছে আরও 2টি ছোট আকৃতির দানব। এদিকে প্লাস্টিকের দানবের পাশেই রয়েছে স্টল, যেখানে প্লাস্টিক জমা দিলেই দেয়া হচ্ছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তেল দিছে, খাতা, কলম, তারপর নুডলস দিছে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য। 1 কেজি প্লাস্টিক দিলে 6টা ডিম পাওয়া যায়, আর তেল দিতে মন চাইলে 4 কেজি প্লাস্টিক দিতে হবে। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। দানবটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে প্লাস্টিক বর্জ্যটা আসলে একটা দানব আমাদের পরিবেশের জন্য। সচেতনতা বাড়বে, তত মানুষ সচেতন হবে এবং বুঝতে পারবে যে আসলে এটা পরিবেশ দূষণ করতেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায় 4 মাস পরে রিসাইকেল করা হবে 5 লাখ কেজি প্লাস্টিক বর্জ্য। এতে সরকারের প্লাস্টিক রিসাইকেল খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা। কিভাবে ধীরে ধীরে একটি সমুদ্রকে একটি এই ধরিত্রীকে দানবে রূপান্তর করতেছে এবং সেই দানব ধীরে ধীরে কিভাবে আমাদেরকে গ্রাস করতেছে এবং মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সেই বার্তাটা আমরা এই ভাস্কর্যের মাধ্যমে আমরা দিতে চেয়েছি। ঢাকা ইউনিভার্সিটির চারুকলার একটা টিম, 8 জনের একটা টিম এখানে কাজ করছে। এছাড়া আমাদের বিদ্যানন্দের 15 থেকে 20 জনের একটা স্বেচ্ছাসেবক টিম ছিল যারা এখানে কাজ করছে। ভ্রমণে আসা পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনীর কথা বলছে জেলা প্রশাসন। এই প্লাস্টিক দানবের সাথে 2টি শিশু দানব আছে। উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার, একজন মা, একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে 2022 সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে সৌধ কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য রোববার থেকে 15 ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানাবেন। ভারত থেকে চাল আমদানির বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাণিজ্যকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলা যাবে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীরে নির্মাণাধীন স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বলেন, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে 22 লাখ টন খাদ্য মজুত রয়েছে, সেটিকে 30 লাখ টন করার জন্য কাজ করছে সরকার। প্রয়োজনে থাইল্যান্ড, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সরকার সরাসরি যোগাযোগ করে চাল আমদানি করবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগের প্রচলিত বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষার আগেই ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার আয়োজন সহ ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌক্তিক এই 3 দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মৌলভীবাজারে আগুনে পুড়ে 2 বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে। পুলিশ জানায় ভোরে মোস্তফাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুমেল আহমেদের বাড়িতে আগুন লাগে। এতে রুমেল চেয়ারম্যানের মা ও পাশের বাড়ির অপর এক নারী দগ্ধ হয়ে মারা যান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৯৭ লাখ টাকার চোরাই মালামাল সহ 2 আসামিকে আটক করেছে বিজিবি। ৪৮ বিজিবির অধীনস্থ একাধিক বিওপির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুটকি, কমলা, গরু, ফেনসিডিল ও বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন, মাছ ও বিয়ার জব্দ করা হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 65 থেকে 70 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 60 থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। পেঁয়াজ আমদানিকারকরা বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমের দিকে। এছাড়া দেশীয় নতুন পাতা পেঁয়াজ ওঠায় দামের উপর প্রভাব পড়ছে। আগে বন্দর দিয়ে 15 থেকে 20 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গতকাল একদিনেই বন্দর দিয়ে 40টি ট্রাকে 1171 টন পেঁয়াজ আমদানি হয়েছে। আরও দাম কমবে বলে আশা করেন তারা। শীত বাড়ছে উত্তর জনপদের প্রবেশদ্বার সিরাজগঞ্জে। যমুনা তীরবর্তী কাজীপুর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুর চরাঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বেশি। শীত বাড়ায় দুর্ভোগ হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। সেই সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। সিরাজগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। এবছর অতি বৃষ্টিতে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে কয়েক দফা নষ্ট হয়েছে ফুলের চারা। পরে নতুন চারা রোপণ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চাষিরা। তবে নতুন করে চারা রোপণ করলেও পিছিয়ে গেছে আবাদ। ফলে এবার ফুল সংগ্রহে দেরি হবে বলে জানিয়েছেন চাষিরা। ফলে ভরা মৌসুমে ফুলের সংকটের আশঙ্কা করা হচ্ছে। একাধিকবার ফুলের চারা নষ্ট হলেও লিলিয়ামের ভ্রামান জাত রোপণে আশায় বুক বেঁধেছে চাষিরা। নতুন এই ফুল কম সময়ে আকারে বড় হয় এবং বাজারে দামও বেশি। যশোরের গদখালিতে এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহের ভালুকা, রাঙ্গামাটির রামগড় ও মাদারীপুরের কালকিনি মুক্ত দিবস আজ। র্যালি, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ সহ নানা আয়োজনে ময়মনসিংহের ভালুকায় মুক্ত দিবস পালন করা হয়। এর অংশ হিসেবে আলোচনা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত হয়েছে। 1971 সালের এই দিনে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে 33 জন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে ভালুকা হানাদার মুক্ত হয়েছিল। এছাড়া 1971 সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটির রামগড় ও মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত হয়েছিল। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগরতলায় সরকারি হাইকমিশনে হামলার প্রতিবাদ, ভারতীয় দূতাবাসে বিএনপির 3 সহযোগী সংগঠনের স্মারকলিপি। চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে চট্টগ্রামে হেফাজতে ইসলামের এক কর্মীর মামলা, আসামি 164। হবিগঞ্জের বাহুবলে দুদল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুরুতর আহত 30 জনকে হাসপাতালে ভর্তি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।